তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে। হাজার থেকে আমরা বন্ধ করবো। আমাদের যখন প্রথম নিয়োগ হয়েছিল মা স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে গ্রামের সেতু বন্ধন হিসেবে নিয়োগ হয়েছিল, তখন আমাদের কাজও এত বেশি ছিল না, কিন্তু আমরা খুবই অল্প পারিশ্রমিকে আমাদের নিয়োগ হয়েছিল। বিগত দিনের সরকার মানে আমাদের অনেক আন্দোলনের ফলে কিছু কিছু টাকা আমাদেরকে বাড়িয়ে সেটা ৬,২৫০ টাকায় এসে দাঁড়িয়েছিল। সেটা ২৬ সালের ২১শে জানুয়ারির মানে অভূতপূর্ব আন্দোলনের ফলে আমরা সেটা অর্জিত করেছিলাম। এবং সেই আন্দোলনেই আমাদের এখনকার যে সরকার তারা নিজে চোখে তারা তখন বিরোধী ছিলেন, তারা দেখেছিলেন এবং সেই মর্মে তারা জানেন যে আমরা কত আন্দোলন করেছি, কিভাবে আমরা মানুষকে পরিষেবা দিই। সেই জন্য আজকে তারা আমাদের ৫,০০০ টাকা বেতন বৃদ্ধি করেছে। কিন্তু ৫,০০০ টাকা বেতন বৃদ্ধি করেছে মানে এই নয় যে আমাদেরকে দিয়ে ডাটা অপারেটরের কাজটাও তারা করিয়ে নেবেন এবং অন্নপূর্ণা যোজনা থেকে সবাইকে বঞ্চিত করবেন। এটা তো হতে দিতে পারা যায় না। তাহলে ৫,০০০ টাকা উনি বাড়ালেন কোথায়? আর শুধু কি আশাকর্মীর ৫,০০০ টাকা বাড়িয়েছেন তা তো নয়, অনেকেরই তো টাকা বেড়েছে। এমনকি শিক্ষক কর্মচারীদের ডিএ বেড়েছে, তাদেরকেও কিছু চাপ দিন, তাদেরকে দিয়ে করান, পার্শ্ব শিক্ষকদের দিয়ে করান। শুধুমাত্র আশাকর্মী কেন, বারবার কেন আশাকর্মী? এবং আশাকর্মীরা এলাকায় এলাকায় নিগৃহীত হবে কেন? নানা জায়গায় নেতারা আশাকর্মীদের আবারও আন্দোলন শুরু। আমি আজকে আপনাদের সামনে বেসিক্যালি অন্নপূর্ণা যোজনাকে নিয়ে আপডেট দিতে এসেছিলাম, যেখানে আমি আজকে ক্রিটিসাইজ করতাম সরকারকে। হ্যাঁ, মানে 2 মাস হয়েছে ঠিকই, কিন্তু আমি ক্রিটিসাইজ করতাম যে যখন আপনারা টাকা দিতে পারবেন না তাহলে কেন 3,000 টাকা দেবো এর প্রতিশ্রুতি দিলেন, মানে কি কারণ? তো তখন আমি দেখলাম যে ভেরিফিকেশান কি কমপ্লিট হয়ে গেছে। মানে আমি ক্রিটিসাইজ তখন করবো না যখন ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং আমি দেখবো যে পাশের 2 জন পাচ্ছে, 4 জন পাচ্ছে না এবং তারা যোগ্য। তো তখন আমি ক্রিটিসাইজ করবো গভর্নমেন্টকে যে তাই তো, এটা তো ঠিক হলো না, এটা তো ভারী অন্যায়, দিতে পারবেন না তো বললেন কেন? পরে দেখছি ও বাবা, এ তো আশাকর্মী আন্দোলনে বিজি। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করার, তারা এখন আন্দোলন করছেন, বলছেন মাইনে বাড়িয়েছেন তো কি হয়েছে, আমরা কি ডেটা অপারেটর? হ্যাঁ, আমরা কেন করব আপনাদের এই কাজ? আমাদেরকে তো অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে না। মানে প্রবলেমটা কোথায় দেখুন, একটা সেক্টর আমাকে দেখিয়ে দিন যে সেক্টরে গভর্নমেন্ট 80% টাকা বাড়িয়েছে, এই আশা কর্মীদের 80% টাকা বাড়ানো হয়েছে। মানে ভাবতে পারছেন? ওনারা বলছেন যে আমরা পারবো না কাজ করতে, আমরা আয়ুষ্মান ভারতের কাজ করতে পারবো না, আমরা অন্নপূর্ণা যোজনার KYC চেক করতে পারবো না, আমরা বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে পারবো না। কারণ সরকার মূর্খ। সরকার 6,250 টাকার মধ্যে আরো 5,000 বাড়িয়ে 11,250 টাকা করে দিয়েছেন আশা কর্মীদের মাইনে। করা উচিত ছিল 2,000 বৃদ্ধি আর 3,000 অন্নপূর্ণা যোজনা। তাহলে দেখতেন এনারা আন্দোলন করছে না, হাসি মুখে বাড়িতে বাড়িতে গিয়ে ওনারা সমস্ত কাজ করতেন, নিজের মতো করে সবটা দেখতেন। কি কাজ? কাজ কিছু না। ডেটা অপারেটর কাকে বলা হয়? মানে এন্ট্রিওয়ালা কোনো কাজ নেই, শুধু দেখা যে ব্যাংক অ্যাকাউন্টে যেটা দেওয়া হয়েছে নথি সেটার সঙ্গে বাড়িতে গিয়ে দেখা যে মিলছে কি না। কারণ প্রচুর ফলস এরকম ব্যাংক অ্যাকাউন্ট বেরিয়েছে, একই ব্যক্তির 13টা অ্যাকাউন্ট বেরিয়েছে যারা অন্নপূর্ণা যোজনা মানে লক্ষ্মী ভাণ্ডার তখন ছিল তো সেটা লাভ করতো। তো আশা কর্মীদেরকে এতটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে যে দায়িত্বের মর্যাদা এনারা জানেই না। সরকার অন্ধের মতো বিশ্বাস করেছে যে তোমরা গিয়ে যে রিপোর্টটা দেবে এখানে কোনো বড় আধিকারিক আসবে না, তোমাদের রিপোর্টেই ভরসা হবে, শুধু বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো এনারা বলছেন আমি কেন করব? তো কি হয়েছে 5,000 মাইনে বাড়িয়েছে? ও তো আমাদের আন্দোলনে বাড়িয়েছে, আমাদের পাশে তো কেউ ছিল না, এই কথাও বলেছেন। আপনাদের পাশে মানুষ ছিল না? আপনাদের মানুষ কথা বলেনি? আমি নিজে ভিডিও করেছিলাম যে আশা কর্মীদের মাইনে বাড়ানো উচিত ছিল, কিন্তু আজ মনে হচ্ছে আগের সরকারই ঠিক ছিল। 500,000 টাকা করে বাড়াতো, প্রতি বছর একটু একটু করে ইনক্রিজ করে চলুক। এক ধাক্কায় যে 5,000 বৃদ্ধি করা হলো, তো ওনাদের চাপ লেগে গেল যে না ভাই আমাদের তাহলে কি লাভ হলো। শিক্ষকরা পরীক্ষা দিয়ে নিয়োগ হয়, আশা কর্মীর পরীক্ষা হয় না। কত মানে অপমানজনক ব্যাপার আমার দেশের, আমার রাজ্যের প্রতি। বলছেন 80% মহিলা পারবেন না ভেরিফিকেশন করতে, মানে ডেটা মিলিয়ে দেখতে পারবেন না। আর আমরা 2047 নাকি ডেভেলপড কান্ট্রি হব, ভাবা যায়? এই হচ্ছে আশা কর্মীর অবস্থা। আজ আমি বুঝতে পারছি যে কেন কাজ আটকে রয়েছে, এনারা ভেরিফিকেশন করেননি। তো আপনাদের টাকা কোথা থেকে অ্যাকাউন্টে ঢুকবে? ঢুকছে না, খুব স্বাভাবিক ব্যাপার। এটাই হচ্ছে রিজন। এবার আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি জানাই যে আশা কর্মীদের কাজ কি দেওয়া হয়েছে। বলা হচ্ছে প্রত্যেকটা এরিয়াতে এটা অর্ডার রয়েছে যে বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা ভেরিফিকেশন করবেন। কি ভেরিফিকেশন করবেন? যে কোনো রকম প্রযুক্তিগত ত্রুটি রয়েছে কিনা,
ভোটার কার্ড মিলিয়ে দেখতে হবে, আধার কার্ডের নাম্বার মিলিয়ে দেখতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেটা মিলিয়ে দেখতে হবে, আইএফএসসি কোড মিলিয়ে দেখতে হবে, এটাই তো কাজ। আর আপনার অবস্থা দেখে বিচার করবে, মানে কত গুরু দায়িত্ব যে আপনি আর্থিকভাবে কতটা সক্ষম সেটা দেখে রিপোর্ট দেবেন যে আপনি অন্নপূর্ণা যোজনা পাবেন কি পাবেন না, এটাই কাজ। একটা রিউমার ছড়ানো হচ্ছে, আমি সেটাও ক্লিয়ার করে দিই যে 3টে ঘর যার বাড়িতে রয়েছে, 3টে রুমের বেশি যার রয়েছে সে নাকি পাবে না, জমি যে দেখিয়েছে সে পাবে না। এটা ভুল, এটা মিথ্যা রটানো। ডেফিনেটলি পাবেন। তাহলে কারা পাবেন না? পাবেন না হচ্ছে যারা গভর্নমেন্ট এমপ্লয়, তারা পাবে না। যারা এই যে ট্যাক্স পেয়ার যাকে বলা হচ্ছে, কেন ট্যাক্স পেয়ার দেবে না? এটাও খুব লজিক আছে, বুঝুন। ট্যাক্স পেয়ার কারা? এখানেও নিয়ম রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে। যারা বছরে 12 লক্ষ টাকা কামাই করে, মানে মাসে 1 লক্ষ টাকা করে তাদের ইনকাম, তারাই তো সরকারকে ট্যাক্স দেয়, তার নিচে তো স্ল্যাব নেই। তাহলে তাদেরকে সরকার বলছে আমরা 3000 টাকা দেবো না কেন? মানে ইএমআই চলছে নাকি যে তাদেরকে টাকা দিতে হবে? খুব স্বাভাবিক, যারা ট্যাক্স পেয়ার তাদেরকে সরকার টাকা দেবে না, কারণ তারা তো বছরে এমনিতেই 12 লাখ টাকা ইনকাম করে। আর কারা পাবে না? যারা পেনশন ভোগী, যে মহিলা পেনশন পাচ্ছে, তারা কেন অন্নপূর্ণা যোজনা পাবে? তারা পাবে না। তো সিম্পল ক্রাইটেরিয়া, টাকার অ্যামাউন্ট অনেকটা বড়। আমি ভেবেছিলাম সরকারের চাপ হচ্ছে, ডেফিনেটলি সরকারের চাপ হচ্ছে। যে রাজ্য 15 বছর পর্যন্ত মমতা ব্যানার্জির হাতে গিয়ে 4 গুণ যে রাজ্যের ঋণ বাড়িয়ে দেওয়া হয়ে থাকে, মানে বাম আমলে যেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিই একটুখানি, বাম আমলের মানে ঋণ ছিল, ডেটা দিয়ে বলি, 2 লক্ষ কোটি টাকা। সেই ঋণ তৃণমূল কংগ্রেসের আমলে 4 গুণ বৃদ্ধি হয়েছে 8 লক্ষ কোটি টাকা। এবার সরকার যখন বাজেট ফিক্সড করেছে তখন 4,38,000 করোড় টাকা, মানে কোটি টাকা বাজেট, তার মধ্যে 1 লক্ষ কোটি টাকা শুধু ঋণ শোধ করতে চলে যাচ্ছে। তো অন্নপূর্ণা যোজনার তো একটা চাপ হবেই, কারণ কর্মসংস্থানে যা টাকা ইনকাম হচ্ছে, সরকারের যা রেভিনিউ জেনারেট হচ্ছে, তার থেকে বেশি অন্নপূর্ণা যোজনাতে চলে যাচ্ছে। আর তার উপরে আশা কর্মীরা আমরা করবো কেন, আমরা দেবো কেন? আরে অন্নপূর্ণা যোজনার কাজ কি প্রতি বছর চলবে? চলবে না তো, একবার তো ভেরিফিকেশন। এখন তো শিক্ষকরা বলতে শুরু করবেন যে আমরা ইলেকশনের কাজ করব কেন, আমরা এসআইআর এর কাজ করব কেন, আমাদের তো প্রয়োজন নেই। এই হচ্ছে পরিস্থিতি। তাহলে আপনাদের টাকা কেন আটকে, বুঝতে পেরেছেন? ভেরিফিকেশনই হয়নি। এনারা যতক্ষণ না ভেরিফিকেশন করবেন, হ্যাঁ, মানে ভুল মানুষকে ভুল দায়িত্ব, 2 রকমভাবে ভেরিফিকেশন করা হচ্ছে। ছোটোখাটো যদি ত্রুটি থাকছে নথিতে, তখন অটোমেটিক্যালি বিডিও অফিস থেকে আপনাদেরকে ফোন করে বা এসডিও অফিস থেকে ফোন করে জেনে নিচ্ছে যে আপনার এইখানে এই প্রবলেমটা রয়েছে, ঠিক করে বলে দিন। আর দ্বিতীয় হচ্ছে আশা কর্মীরা বাড়িতে গিয়ে ভিজিট করে ইনফরমেশন রিপোর্ট করছে, ডেটা এন্ট্রি তারা করছে, হাইয়ার অথরিটি করছে, আশা কর্মীকে ল্যাপটপ নিয়ে বসতে হচ্ছে না। কিন্তু কষ্টটা কোথায় জানেন? ওনারা অন্নপূর্ণা যোজনা পাবেন না তাই। আরে লক্ষ্মী ভাণ্ডার তো আমি 5 বছর ধরে পাইনি, আমি কোন সরকারি চাকরি করি, দিয়ে এইবার আমি অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করছি, তো এনাদের চক্করে মনে হচ্ছে আমার সেই টাকাটাও পাওয়া হবে না। এবার সেই টাকাটাও আমি পাবো না, কারণ এনারা তো আন্দোলন করতে, বুঝে গেছেন, শুধু আন্দোলন করো, হয়ে 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 আন্দোলন করো। তো এনারা বেসিক্যালি আন্দোলন করে চলেছেন। রাজ্যের পরিস্থিতি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, অন্নপূর্ণা যোজনার আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম। যতক্ষণ না ভেরিফিকেশন কমপ্লিট হয় আপনারা কেউ টাকা পাবেন না। এনাদের আন্দোলন এবার কবে শেষ হবে আমার জানা নেই। 80% মাইনে বৃদ্ধি করা হয়েছে, তারপরেও এনারা আন্দোলন করছেন। সরকারের দিক থেকেও বেকারত্ব কমানোর জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। আজ আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে মমতা ব্যানার্জির জমি নীতি, যা লাস্ট 20 বছরে পরিবর্তন করা হয়নি, সেটা পরিবর্তন তো করছেনই বর্তমান সরকার, এবং তার পাশাপাশি গুন্ডা দমন নীতি সোমবার থেকে লাগু হতে চলেছে, যা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি জানাবো গুন্ডা দমন নীতির মধ্যে কি কি আনা হয়েছে, কি কি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, কিন্তু তার আগে আপনাদেরকে জানতে হবে এই মমতা ব্যানার্জির সরকার শিল্পের জন্য নাকি জমি ছোবে না। এই শিল্প বিরোধী মেন্টালিটি, এটা তৃণমূল কংগ্রেসেরও ছিল। সিপিএম যখন বুঝেছিল যে শিল্পটা প্রয়োজন, ততক্ষণে সময় পার হয়ে গেছিল। মানে সিপিএম আবার এমন একটা ক্যাটাগরিতে, আমি অবাক হয়ে যাই, এটা আবার কম্পিউটারের বিরুদ্ধে ছিল, জানেন তো? মানে আমি শুনি, আমার বাবা বলছিলেন যে সিপিএমরা কম্পিউটারের বিরুদ্ধে ছিল। তাদের নীতি ছিল যে কম্পিউটার যদি চলে আসে তাহলে নাকি অনেকের নাকি চাকরি চলে যাবে, সবই তো কম্পিউটারে হয়ে যাবে, তাহলে আমরা কম্পিউটারকে মানে আনতেই দেবো না। তারা নাকি কম্পিউটারের বিরুদ্ধেও আন্দোলন করেছিল। যখন কম্পিউটার ভালো বুঝতে বুঝতে এত লেট হয়ে গেছিলো, পরে আবার সেই কম্পিউটার নিয়ে টাটাকে আনতে গেছিলো। মানে তাহলে কি বলতে চাইলাম, যে সিপিএমরা বোঝে কিন্তু লেটে বোঝে, তারাও শিল্প বিরোধী ছিল। আর এই মমতা ব্যানার্জি মোটামুটি বারুইপুর কাণ্ড যেটা ঘটলো, ওটাকে মোটামুটি সিঙ্গুর করতে করতে বাঁচলো। বারুইপুরে যে মব লিঞ্চিংকে নিয়ে আমি বারবার চিৎকার করে, একমাত্র আমি মানে মনে হয় সব থেকে বেশি প্রতিবাদ করছি, কারণ সেই ইন্দ্রজিৎ মণ্ডলের জন্য কোনো সিপিএম বেরোবে না, কোনো তৃণমূল কংগ্রেস বা কালীঘাট বেরোবে না। ইন্দ্রজিৎ মণ্ডলের মা বলছেন গলা শুকিয়ে যাচ্ছে,
কিন্তু মুখ্যমন্ত্রীর ওপরই ভরসা আছে, কারণ তাদের জন্য তো পাবলিক রাস্তায় নামছে না। আর আজকে অবাক করা ঘটনা যে ইন্দ্রজিৎ মণ্ডলকে টার্গেট কিলিং করা হয়েছে জানেন, আর যে করেছে অপরাধী সে দীঘা থেকে ধরা পড়েছে, নাম হচ্ছে শরীফুল মল্লিক। টার্গেট কিলিং করা হয়েছে, প্রাইমা ফেসিতে ধরা পড়েছে। আর আমি যে বলছিলাম বারুইপুর এসআই আল কায়দা মডিউল ফলো হচ্ছে, জানেন বাংলাদেশে আজকে ভারত বিরোধী মিছিল বেরিয়েছিল। বলছে নাকি, আমি অবাক হয়ে যাই যে আমাদের ভারতকে নিয়ে বাংলাদেশ কেন এত কনসার্ন। বলছে যে আমাদের পশ্চিমবঙ্গে নাকি অগ্রাসরের প্রতিবাদে বাংলাদেশিরা মিছিল করছে, আর মিছিলের ডাক দিয়েছে উলামা মোসায়েক। হ্যাঁ, এটা একটা কোনো, এবার কী বলবো, জঙ্গি সংগঠন তো বলতে পারছি না, যাই হোক এই একটা কিছু একটা সংগঠন, জঙ্গি সংগঠন না বলারও কিছু নেই। ভারতকে নিয়ে তারা বেশি কনসার্ন। বলছে নাকি মানে অন্যের অধিকার, অন্যের মতামত, স্বাধীনতা সব নাকি ভারতীয়রা কেড়ে নিচ্ছে, পশ্চিমবঙ্গ কেড়ে নিচ্ছে, সেই কারণে বাংলাদেশে মিছিল বেরিয়েছে। আমি তো অবাক। আর আমি তখন বুঝলাম যে একদম সঠিক ইনফরমেশন ছিল। এনআইএ যে 20টা জায়গায় ছাপ্পা মারলো, আর বারুইপুরে যে আইএসআই আর এই আল কায়দা মডিউল ফলো হয়েছে, এ তো জলজান্ত প্রমাণ, একদম ওপেন প্রমাণ। তো এই পরিস্থিতির মধ্যে রাজ্যের শিল্প টানা কত ডিফিকাল্ট, কারণ ব্যবসাদাররা ভাই ঝামেলা পছন্দ করে না। একে তো হচ্ছে মমতা ব্যানার্জির নীতি, সরকার শিল্পের জন্য জমি ছোবে না, এই নীতিকে ঘুষি মেরে বর্তমান সরকার উড়িয়ে দিয়েছেন। যেটা ভালো সেটাকে তো ভালো বলতেই হবে। সরকার বলছেন যে আমরা ইনভেস্টরদেরকে কোনো ঝামেলাতে যেতেই দেবো না, আমরা যেটা করব যে আমরা যেভাবে বিএসএফকে জমি দিই, অর্থাৎ সরকার প্রথমে জমি নিয়ে তারপর বিএসএফের হাতে হ্যান্ড ওভার করে, সেমভাবে আমরা ইনভেস্টরকে আগেই সরকার নিজে থেকে জমি কিনে নেবে, ইনভেস্টরের ঘাড়ে ঝামেলা ফেলবে না, সরকার নিজে থেকে জমি নিয়ে তারপর ইনভেস্টরকে হ্যান্ড ওভার করবে। এতে খুব ইজি হবে, যারা ব্যবসাদার ব্যবসা করতে আসছেন তারা জমিটা সহজে পেয়ে গেলেন, কারণ সরকারি ব্যবস্থা করে দিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে 100 কোটির বেশি ইনভেস্টমেন্ট যারা করবে, যে ব্যবসাদার করবে, তাদের জন্য ওই পঞ্চায়েত, ওই পুরসভার কোনো রকম পারমিশনের জন্য ঝামেলা করতে হবে না, সেখানে সিঙ্গেল উইন্ডো সিস্টেমকে ফলো করা হবে। কি করা হয় জানেন তো, এই পুরসভা মতো এলাকায় বা এই গ্রাম পঞ্চায়েত এই সমস্ত এরিয়াতে কি করে, এই ইনভেস্টরদেরকে বা যারা ব্যবসা করতে আসে তাদেরকে বলে বিল্ডিং প্ল্যান পাস করতে হবে, তো ধরুন টেবিলের তল থেকে তো একটু ব্যবস্থা করতে হবে, নাহলে তো হবে না। অর্থাৎ এক একটা জায়গা টাকা তোলার, বিল্ডিং প্ল্যান পাস করতে গেলে পর্যন্ত এরা কাটমানি খায়। তো সেই জায়গায় কোন ব্যবসাদার আসবে না। তোর জন্য সরকার বলছে যে ব্যবসাদার 100 কোটি টাকার উপর ইনভেস্ট করবে তাদের জন্য এই ঝামেলাতে পড়তেই হবে না, রাজ্য সরকার ডিরেক্ট ডিল করবে, না মাঝখানে কোনো পঞ্চায়েত থাকবে, না মাঝখানে কোনো পুরসভা থাকবে। আর এই সমস্ত কথা বলছিলেন যখন আজকে ডানকুনিতে লাক্স কোজির 600 কোটি টাকার ইনভেস্ট করা হয়েছে, এটা সেকেন্ড ইউনিট ওপেন হয়েছে, তার শিলান্যাসে আজকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গেছিলেন, এবং যার ফলে বলতে পারেন যে 7 থেকে 8 হাজার চাকরি হবে। ওখানে 600 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে। তো এক একটা ইনভেস্টমেন্ট টানা কতটা ডিফিকাল্ট ভাবুন। জমি নীতিতে পরিবর্তন আনা হচ্ছে, এনওসি যাতে সহজে পায় সেই ব্যবস্থা করা হচ্ছে, এবং তার পাশাপাশি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুন্ডা দমন। এই যে বারুইপুরের মতো ঘটনা দেখার পর কোনো ব্যবসাদার আসবে না, কোন ব্যবসাদারকে টাকা চাইবে কোন পার্টি, সে টাকা না দিলে তখন কি করা হবে, ব্যবসাদারকে বন্দুক দেখাবে বা দুদিন পর ঠুকে দেবে। তো যখন রাজ্যে অ্যানার্কি সিচুয়েশন তৈরি থাকবে, যখন দেখবে যে সরকারের হাতে তো কিছুই কন্ট্রোলে নেই, সরকারের হাতে তো মানে কোনো সিস্টেমই কন্ট্রোলে নেই, গুন্ডারা তো যাতা করে বেড়াচ্ছে, তখন তো খুব স্বাভাবিক কোনো ব্যবসাদার আসবে না। তো সেই কারণে সোমবার থেকে গুন্ডা দমন নীতি লাগু করা হয়েছে, এবং আমি আপনাদেরকে ডিটেলসটা একটু জানাই যে এটা এতটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, যেটা ভালো আমাকে সেটা ভালো বলতে হবে। বিলটি হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। সংগঠিত যে সমস্ত অপরাধ হয়ে থাকে বা এই যে সমাজ বিরোধী কর্মকাণ্ড হয়ে থাকে, সেটাকে দমন করার জন্য সরকার এই আইন সোমবার থেকে লাগু করছেন, যেখানে গুন্ডা শব্দের একদম বিস্তারিত ডেফিনেশন রয়েছে, যে আপনি গুন্ডা কাকে বলবেন, আপনার চোখে গুন্ডা কে, আপনার চোখে সমাজ বিরোধী কে, এবং তাকে সরকার কিভাবে দমন করবে। এই গুন্ডারাই তো কাটমানি তোলে গুন্ডা সেজে। তো এইটার বিস্তারিত রয়েছে যে অপরাধী চক্রের সদস্য সেই ব্যক্তি কিনা, অভ্যাসগত অপরাধী কিনা, জোরপূর্বক সম্পত্তি দখল করছে, ভয় ও সন্ত্রাস সৃষ্টি করছে, অবৈধভাবে খনন করছে বা মাদকদ্রব্য পাচার করছে। এই যে বিভিন্ন কাজে বিভিন্ন রকমভাবে গুন্ডা তৈরি হয়, গুন্ডা আবার বিভিন্ন জিনিসে হয়,
কেউ মাদকদ্রব্য প্রচারে গুন্ডা হয়, কেউ জমি দখলের গুন্ডা হয়, ল্যান্ড মাফিয়া হয়ে যায়। তো এই যে মাফিয়াদেরকে কন্ট্রোল করার এই বিস্তারিত সংজ্ঞা এর মধ্যে রয়েছে, যেখানে সরকার প্রিভেন্টিভ ডিটেনশন রেখেছে। এর মধ্যে কি রয়েছে, যে কোনো ব্যক্তিকে যদি আপনার গুন্ডা মনে হয়ে থাকে, সমাজ বিরোধী মনে হয়ে থাকে, তাহলে তাকে বিনা বিচারে 12 মাস পর্যন্ত আটক করে রাখা যাবে। আর ব্যাস, তৃণমূল কংগ্রেসের ঘুম উড়ে গেল। তা কেন হবে ভাই? কোনো বিচার ছাড়া কেন 12 মাস অব্দি আটক করা হবে? কেন করা হবে না? আপনাদের গুন্ডা নামক নেতাদের টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে। সরকারে নেই জানি, কিন্তু পার্টি তো চালাতে হবে, টাকা তো তুলতে হবে। বিভিন্ন জিনিস পরবর্তীতে হতেই পারে, বিভিন্ন রকমভাবে প্রভাব খাটাতেই পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 12 মাস কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয়ে থাকে, গুন্ডা হিসেবে মনে হয়ে থাকে, তাহলে তাকে ডিটেন করে রাখা যাবে। শুধু তাই নয়, তার হয়ে কোনো লয়ার দাঁড়াবে না, আইনজীবী নিয়োগের সীমাবদ্ধতা, জেলা থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়ে যেতে পারে। মানে সেই জেলার ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনারের হাতে এতটা পাওয়ার দেওয়া হবে যে যে ব্যক্তিকে গুন্ডা মনে হবে বা সমাজ বিরোধী মনে হবে, তাকে 1 বছরের জন্য জেলা ছাড়া করে দেবে। পগার পার রাখারই নেই, গুন্ডাকে এরিয়াতেই রাখার নেই। আর আরও ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে। তো এই আইন যখন কোনো ব্যক্তির ওপর লাগু হবে না, তার 7 পুরুষ আর গুন্ডা হতে চাইবে না। এটাই হচ্ছে আইন, কঠোর আইনের মানে ফল আপনারা বলতে পারেন, যে তার 7 পুরুষ ভয় পাবে গুন্ডা হতে। শুধু তাই নয়, এই যে আন্দোলনের নামে সমাজে যে একটা অ্যানার্কি তৈরি করা হয়, এই যে বারুইপুরের মতো ঘটনা, আন্দোলনের নামে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছিল, সেটাকে দমন করার জন্য দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026কেও ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটাও লাগু হচ্ছে সোমবার থেকে। অর্থাৎ বিনা কারণে সরকারি সম্পত্তি ধ্বংস করা, বা বলতে পারেন ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করা, অ্যাম্বুলেন্সে আগুন লাগানো, রেলওয়ে ট্র্যাক তুলে দেওয়া, এটা তো আন্দোলন হতে পারে না। এটা আন্দোলনের নামে রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করা। তো সেটাকেও কন্ট্রোল করার জন্য সরকার এই আইনগুলিকে লাগু করছেন সোমবার থেকে। আর এটা অত্যন্ত দরকার, আর আমাদের পশ্চিমবঙ্গের জন্য তো ডেফিনেটলি দরকার। এই আইন লাগু হওয়াটা আমাদের রাজ্যের জন্য সঠিক কি সঠিক নয়, আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।